আমরা প্রথম ভিডিওতে সরকারের বিভিন্ন বিভাগ সম্পর্কে আলোচনা করেছি তোমাদের সামনে। এবার আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে যে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন হবে সেগুলোর একটা সম্ভাব্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। আমি প্রথমে এসএকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, অর্থাৎ প্রত্যেকটির পূর্ণ মান হচ্ছে 1 করে থাকবে। প্রশ্নগুলোর কিন্তু উত্তর যখন তোমরা দেবে পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রশ্নগুলো আমি বলছি, মন দিয়ে শুনবে এবং সেগুলোর উত্তরও আমি তোমাদের বলে দিচ্ছি। উত্তরগুলো তোমরা কিন্তু খেয়াল করবে, পারলে তোমরা এগুলোকে আলাদা করে লিখে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তাকে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তা হচ্ছেন মন্টেস্কু। তিনি কোন দেশের লোক? আগে আমি প্রথম ভিডিওতে বলেছি তিনি হচ্ছেন ফরাসি দেশের লোক। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা কি? রাষ্ট্রের প্রধান 3টি বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এগুলোর ক্ষমতার সম্পূর্ণ স্বতন্ত্রতা এবং 3টি বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্রভাবে যাতে কাজ করতে পারে তাই নিয়েই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা। দ্য স্পিরিট অফ লজ এই গ্রন্থটি কার লেখা? দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটির লেখক হচ্ছেন মন্টেস্কু। বর্তমানে কোন কোন রাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখতে পাওয়া যায়? বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো প্রভৃতি রাষ্ট্রে কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখা যায়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে কয়েকজন যে সমর্থকরা মত দিয়েছেন তারা কে কে? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, রোমান দার্শনিক পলিবিয়াস, সিসেরো, ফরাসি দার্শনিক বোদা, ইংরেজ দার্শনিক জন লক, হ্যারিংটন প্রমুখরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটাকে তারা সমর্থন করেছেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটো যুক্তি কি কি? এক হচ্ছে সরকারের স্বৈরাচারী প্রবণতাকে প্রতিরোধ করা সম্ভবপর হবে, আর 2 হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে কর্মকুশলতা বৃদ্ধি পাবে। এবার আমি চলে যাচ্ছি পরের প্রশ্ন, ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কি বোঝায়? ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে বোঝায় রাষ্ট্রের প্রধান পরিচালক এবং মন্ত্রীগণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে যুক্ত সমস্ত উচ্চপদস্থ এবং নিম্নপদস্থ কর্মচারীদেরকে। গণতান্ত্রিক সরকারের কটি বিভাগ ও কী কী? তাহলে বলবে শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগই হচ্ছে গণতান্ত্রিক সরকারের 3টি বিভাগ। সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে কি বোঝায়? সংকীর্ণ অর্থে শাসন বিভাগ হচ্ছে রাষ্ট্রের প্রধান শাসক সহ মন্ত্রীগণ, সরকারের নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত উচ্চপদস্থ কর্মচারী বা আমলাদের নিয়ে গঠিত হয়ে থাকে। গঠন ও কার্যাবলীর ভিত্তিতে শাসন বিভাগকে কটি ভাগে ভাগ করা হয় এবং কি কি? গঠন ও কার্যাবলীর ভিত্তিতে শাসন বিভাগকে 2টি অংশে ভাগ করা হয়, শাসন বিভাগের রাজনৈতিক অংশ এবং শাসন বিভাগের অরাজনৈতিক অংশ। পরের প্রশ্ন, শাসন বিভাগের রাজনৈতিক অংশ বলতে কাদের বোঝায়? শাসন বিভাগের রাজনৈতিক অংশটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয় এবং সম্পাদিত কার্যাবলীর জন্য জনগণের কাছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়িত্বশীল থাকে। শাসন বিভাগের রাজনৈতিক অংশ কাদের বলা হয়? একইভাবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরা হচ্ছেন শাসন বিভাগের কিন্তু রাজনৈতিক অংশ। এটা একটা উদাহরণ হিসাবে তোমাদের বললাম। পরের প্রশ্ন, শাসন বিভাগের অরাজনৈতিক অংশ বলতে কি বোঝায়? প্রশাসনিক কাজে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীদেরকে শাসন বিভাগের অরাজনৈতিক অংশ বলা হয়। এরা রাষ্ট্রকৃত্যক বা আমলা নামেও পরিচিত হয়ে থাকে। এর পরের প্রশ্ন, শাসন বিভাগ সম্পর্কেই যে বহু পরিচালক বিশিষ্ট শাসন বিভাগের একটা উদাহরণ দাও। সুইজারল্যান্ড হচ্ছে বহু পরিচালক বিশিষ্ট শাসন বিভাগের উদাহরণ। একক পরিচালক এবং বহু পরিচালক বিশিষ্ট শাসন বিভাগের মধ্যে পার্থক্য কী? একক পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থায় কোনো রকম মতপার্থক্য থাকছে না, তাই সরকার দৃঢ় এবং শক্তিশালী হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার অস্তিত্ব বজায় থাকছে। কিন্তু বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থায় সমক্ষমতা সম্পন্ন বহু ব্যক্তির হাতেই শাসন ক্ষমতা ন্যস্ত থাকে, তাই প্রশাসনিক নীতি এবং সিদ্ধান্তগুলোকে গ্রহণ করবার ক্ষেত্রে একটা কিন্তু মতানৈক্য বা অচল অবস্থার সৃষ্টি হতে পারে। একক পরিচালক এবং বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার সংমিশ্রণ কোন রাষ্ট্রে দেখতে পাওয়া যায়? এই প্রশ্নটার উত্তর হচ্ছে ভারত। সংসদীয় শাসন ব্যবস্থা
কত রকমের শাসক দেখা যায়। প্রথমে বলে রাখি, ভারতের শাসন ব্যবস্থা কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থা, যার আরেকটা নাম হচ্ছে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থা। তাহলে এবার যে প্রশ্নটা আমার ছিল সেটার উত্তর হচ্ছে যে সংসদীয় শাসন ব্যবস্থায় দুই ধরনের শাসক দেখা যায়, নাম সর্বস্ব শাসক এবং প্রকৃত শাসক। নাম সর্বস্ব শাসক বলতে কাদের বোঝায়? তত্ত্বগতভাবে যিনি শাসন বিভাগের প্রধান অথচ বাস্তবে তিনি কিন্তু শাসনকার্য পরিচালনা করেন না, তাকেই নাম সর্বস্ব শাসক বলা হয়। যেমন ভারতের রাষ্ট্রপতি এবং ব্রিটেনের রাজা বা রানী হচ্ছেন সেই নাম সর্বস্ব শাসক। প্রকৃত শাসক কাদের বলা হচ্ছে? প্রকৃত শাসক হচ্ছে যে শাসন ব্যবস্থায় শাসক আনুষ্ঠানিকভাবে বা সাংবিধানিক রাষ্ট্রপ্রধান না হয়েও প্রকৃতপক্ষে শাসনকার্য পরিচালনা করেন, তিনিই বাস্তবে শাসন ক্ষমতাকে ভোগ করে থাকেন, তাকেই প্রকৃত শাসক বলে। প্রকৃত শাসক হচ্ছেন যেমন ভারতের প্রধানমন্ত্রী, বিভিন্ন অঙ্গরাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা, এরা হচ্ছেন প্রকৃত শাসক। উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক কাকে বলে? নির্বাচনের পরিবর্তে যখন কোনো শাসক উত্তরাধিকার সূত্রে মনোনীত হন তাকেই উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক বলে। যেমন ব্রিটেনের রাজা রানী, তারা কিন্তু বংশ পরম্পরায় কিন্তু একজনের পর আরেকজন তারা কিন্তু এই শাসকের মানে রাষ্ট্রপতি, যেটা আমাদের দেশে রাষ্ট্রপতির ক্ষমতা ভোগ করে থাকে, সেই ক্ষমতা কিন্তু তারা ভোগ করে থাকেন, অর্থাৎ নাম সর্বস্ব শাসকের ক্ষমতা ভোগ করেন। নির্বাচিত শাসক কাকে বলা হচ্ছে? সাধারণভাবে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সর্বোচ্চ শাসক সহ শাসন বিভাগের রাজনৈতিক অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হন, তাদেরকেই বলা হয় নির্বাচিত শাসক। একজন নির্বাচিত শাসকের উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের ক্ষেত্রে নির্বাচিত শাসক, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও নির্বাচিত শাসক হচ্ছেন রাষ্ট্রপতি। বংশানুক্রমিক শাসক এবং নির্বাচিত শাসকের মধ্যে পার্থক্য কী? বংশানুক্রমিক শাসক হচ্ছেন উত্তরাধিকার সূত্রে যিনি শাসক পদে মনোনীত হন, যেমন ব্রিটেনের রাজা রানী। অন্যদিকে নির্বাচিত শাসকগণ নির্বাচনের মধ্য দিয়েই শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে থাকেন। সংসদীয় শাসন ব্যবস্থায় সমস্ত মন্ত্রীবৃন্দ এবং রাষ্ট্রপতি। আচ্ছা, শাসন বিভাগের কোন অংশ যুদ্ধ এবং প্রতিরক্ষার দায়িত্ব পালন করে? শাসন বিভাগের প্রতিরক্ষা দপ্তর যুদ্ধ ও প্রতিরক্ষার দায়িত্ব পালন করে। শাসন বিভাগের আইন প্রণয়ন সংক্রান্ত কাজ বলতে কি বোঝায়? না, বর্তমানে শাসন বিভাগ কিছু আইন সংক্রান্ত ক্ষমতা ভোগ করে থাকে। সংসদীয় শাসন ব্যবস্থায় আইনসভায় অধিবেশন আহ্বান করা, অধিবেশনকে স্থগিত রাখা, এইগুলো কিন্তু শাসন বিভাগ করে থাকে। আবার শাসন বিভাগের প্রধানের সম্মতি ছাড়া আইন কিন্তু প্রণীত হতে পারে না। অনেক সময় জরুরি অবস্থা চলাকালীন সময় যখন আইনসভার অধিবেশন বন্ধ থাকে তখন কিন্তু শাসন বিভাগ জরুরি আইন বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। এটা করেন কে? রাষ্ট্রপতি। অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলতে কি বোঝায়? আইনসভার কার্যাবলী বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আইনের পুঙ্খানুপুঙ্খ দায়িত্বগুলো নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে অনেক সময় অর্পণ করে থাকে। শাসন বিভাগ প্রণীত এই ধরনের আইনকেই তখন অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলা হয়ে থাকে। শাসন বিভাগের বিচার সংক্রান্ত কার্যাবলী কীরকম? শাসন বিভাগ কতগুলো বিচার সংক্রান্ত কাজ সম্পাদন করে, যেমন উচ্চ বিচারালয়ে বিচারপতিদেরকে নিয়োগ করা, অপরাধীদেরকে ক্ষমা প্রদর্শন করা অথবা দণ্ড হ্রাস করা ইত্যাদি ছাড়াও বিভিন্ন কর সংক্রান্ত বিরোধের বিচারও কিন্তু শাসন বিভাগ করে থাকে। শাসন বিভাগের অর্থ সংক্রান্ত দায়িত্ব পালন বলতে কি বোঝায়? না, সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগ অর্থ দপ্তরের মাধ্যমে কর ধার্য করা, কর সংগ্রহ করা, অর্থ ব্যয়ের দায়িত্ব পালন করে থাকে। সরকারের ব্যয়ের হিসাব নিকাশ পরীক্ষা নিরীক্ষা করা, সংরক্ষণও করে থাকে শাসন বিভাগ। শাসন বিভাগের দুটি কাজ উল্লেখ করো। শাসন বিভাগের প্রধান দুটি কাজ হচ্ছে নীতি নির্ধারণ করে সেটাকে বাস্তবে রূপদান করা, আর দ্বিতীয়ত হচ্ছে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। ভারতের রাষ্ট্রপতিকে কোন বিভাগ অপসারণ করতে পারে? ভারতের রাষ্ট্রপতিকে শাসন বিভাগ ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে কিন্তু অপসারণ করতে পারে। সরকারের কোন শাখা অর্ডিন্যান্স জারি করতে পারেন? সরকারের শাসন বিভাগ কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারে। পরের প্রশ্ন, রাজনৈতিক প্রশাসক এবং অরাজনৈতিক প্রশাসকের মধ্যে প্রধান পার্থক্য কী? রাজনৈতিক প্রশাসকগণ সরকারের যারা রাজনৈতিক অংশ তারা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন,
আর অরাজনৈতিক প্রশাসকগণ অর্থাৎ যারা রাজনীতির অরাজনৈতিক অংশ তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমেই নির্বাচিত হন। স্থায়ী প্রশাসক বলতে কাদের বোঝায়? রাষ্ট্রের প্রশাসনিক কাজে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্থায়ীভাবে নিযুক্ত অরাজনৈতিক কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়। অস্থায়ী প্রশাসক বলতে কাদের বোঝায়? অস্থায়ী প্রশাসক বলতে শাসন বিভাগের রাজনৈতিক অংশকে বোঝায় যারা জনগণের ভোটের মাধ্যমে শাসন কার্যে অস্থায়ীভাবে নিযুক্ত হন। এর পরের প্রশ্ন, আমলা বলতে কি বোঝায়? আমলাদের আরেকটা নাম কি বললাম? ব্যুরোক্রেসি, আরেকটা হচ্ছে রাষ্ট্রকৃত্যক। বলতে কি বোঝাচ্ছে না প্রশাসনিক কাজে নিযুক্ত স্থায়ী কর্মচারী যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন। লাল ফিতার বাঁধন কাদের সঙ্গে জড়িত? কথাটি লাল ফিতার বাঁধন কথাটি আমলাদের সঙ্গে জড়িত। লাল ফিতার বাঁধন বলতে কি বোঝায় না প্রশাসন তথা সরকারি কাজের দীর্ঘসূত্রিতাকেই বলা হয় লাল ফিতার বাঁধন। আমলাদের কি কি নামে অভিহিত করা হয়? আগেও বলেছি তোমাদের, রাষ্ট্রকৃত্যক, রাষ্ট্রভৃত্যক, এবং ব্যুরোক্রেসি বলে উল্লেখ করা হয়। আমলাতন্ত্র বলতে কি বোঝায়? রাষ্ট্রের প্রশাসনিক কাজে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকে আমলাতন্ত্র বলা হয়। আমলাতন্ত্র শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে? আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি শব্দটি ফরাসি শব্দ ব্যুরো এবং গ্রিক শব্দ ক্রেটিন থেকে উদ্ভূত হয়েছে। আমলাতন্ত্রের প্রধান দুটো বৈশিষ্ট্য কি কি? এক হচ্ছে প্রশাসনিক কাজে নিরবচ্ছিন্নতা বজায় রাখা, কখনোই প্রশাসনিক কাজকর্ম বন্ধ না করে দেওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে নিরপেক্ষভাবে প্রশাসনিক কাজ সম্পাদন করে তোলা। আমলাদের দুটি কাজ কি কি না দেশের শাসন ব্যবস্থার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা, সরকারের নীতি এবং কর্মসূচিগুলোকে বাস্তবায়িত করে তোলা। আমলাদের নিয়ন্ত্রণের দুটি উপায় কি কি না জনস্বার্থ বিরোধী কাজের জন্য আমলাদের শাস্তিদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কর্তব্য কর্মে অবহেলা বা দুর্নীতিপরায়ণ বিভিন্ন কাজের জন্য আমলাদের বিচার সাধারণ আইনের মাধ্যমে দেওয়ানি বা ফৌজদারি আদালতে সম্পন্ন হলে অতি সহজেই আমলাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। আইন বিভাগ কিভাবে গঠিত হয়? আইনসভা এবং আইনসভার সদস্যদের নিয়েই আইন বিভাগ গঠিত। গঠনগত দিক থেকে আইনসভাকে কটি ভাগে ভাগ করা হয় না গঠনগত দিক থেকে আইনসভাকে দুই ভাগে ভাগ করা হয়, এক কক্ষ বিশিষ্ট আইনসভা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। বর্তমানে আইনের সর্বপ্রধান উৎস কি? বর্তমানে আইনের সর্বপ্রধান উৎস আইনসভা। আইনসভা কথাটির উৎস কি? ফরাসি শব্দ পার্লার বা পরামর্শ সভা থেকেই আইনসভা কথাটি এসেছে। ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম কি না সংসদ বলা হয় ভারতের কেন্দ্রীয় আইনসভা। এক কক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলা হয়? যেসব আইনসভায় জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত একটি মাত্র কক্ষ থাকে তাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলা হয়? যেসব আইনসভা দুটি কক্ষ নিয়ে গঠিত হয় তাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয়। ভারতের পার্লামেন্টে আইনসভার কটি কক্ষ কি কি? ভারতের পার্লামেন্টে আইনসভার দুটি কক্ষ, উচ্চকক্ষ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা, নিম্নকক্ষকে বলা হয় লোকসভা। ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি? লর্ডসভা। এক কক্ষ বিশিষ্ট আইনসভা রাখার পক্ষে দুটি যুক্তি কি কি? এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে প্রথম হচ্ছে যেটি ব্যয়বাহুল্য এবং অপচয়কে প্রতিরোধ করতে পারে, দ্বিতীয়ত হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়ে থাকে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি কি কি না এক কক্ষ বিশিষ্ট আইনসভা কখনোই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অনুকূল হতে পারবে না, কারণ এই আইনসভায় এই ধরনের আইনসভা মানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা স্বৈরাচারী আইন প্রণয়ন করতে পারে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এরকম কয়েকটি রাষ্ট্রের নাম কি কি? চীন, গ্রিস, বাংলাদেশ, তুরস্ক, বুলগেরিয়া। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কয়েকজন সমর্থন করেছেন যারা, তাদের নাম কি কি? লর্ড ব্রাইস, জন স্টুয়ার্ট মিল, লেকি, হেনরি মেন, লর্ড অ্যাক্টন এবং গেটেল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দুটো যুক্তি কি কি না একটা হচ্ছে এই আইনসভায় সুচিন্তিতভাবে আইন প্রণয়ন করা সম্ভবপর হবে, আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দ্বিতীয় যুক্তি পক্ষে সেটা হচ্ছে এই আইনসভার থাকলে স্বৈরাচারী যে প্রবণতা সেটাকে প্রতিরোধ করা যাবে এবং উভয় কক্ষের মধ্যে আলাপ আলোচনা ও তর্ক বিতর্কের মধ্য দিয়ে সুচিন্তিত ও
সুনির্দিষ্ট জনকল্যাণকামী আইন প্রণীত হবে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি কী কী? বিপক্ষে যুক্তি হচ্ছে যে এই ধরনের আইনসভা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় উচ্চকক্ষের মতন একটি অপ্রয়োজনীয় কক্ষের সদস্যদের শুধু বেতন এবং ভাতা দিয়ে তাদের পেছনে প্রচুর পরিমাণে অর্থ অপচয় করা হয়ে থাকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যারা বিরোধী তাদের মতে তাদের কয়েকজনের নাম কি কি, যেমন বেনথাম, তারপরে হচ্ছে ল্যাস্কি, ফ্র্যাঙ্কলিন, এদের কথা বলা যায়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার মানে আমাদের দেশে দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভার রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষটির নাম কি? আমি আবারও বলছি, রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষটির নাম কি, অথবা দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম কি? এর উত্তর হবে বিধান পরিষদ। এটা রাজ্যের ক্ষেত্রে। আর কেন্দ্রের ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট যখন আমি কেন্দ্রীয় আইনসভার দ্বিতীয় কক্ষের নাম বা উচ্চ কক্ষের নাম চাইব, তখন সেটা হবে কিন্তু রাজ্যসভা। এটা খুব ভালোভাবে তোমরা কিন্তু মাথায় রাখবে। এরপরে হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষে কারা প্রতিনিধিত্ব করে থাকেন? উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করে থাকেন রাজ্যসমূহের, বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যসমূহের প্রতিনিধিরা। দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার নিম্নকক্ষটির নাম কি? দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে বিধানসভা। একইভাবে কেন্দ্রের ক্ষেত্রে সেটা হবে গিয়ে লোকসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষে কারা প্রতিনিধিত্ব করে? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই কিন্তু প্রতিনিধিত্ব করে বলে এই কক্ষটিকে জনপ্রিয় কক্ষও বলা হয়ে থাকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এরকম দুটো রাজ্যের নাম কি? বর্তমান ভারতে 5টি অঙ্গরাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে: উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক এবং জম্মু কাশ্মীর। আইনসভার দুটো কাজ কি কি? আইন প্রণয়ন করা, বাজেট অনুমোদন করা। আইনসভার শাসন সংক্রান্ত ক্ষমতা কি না, এই সভা শুধুমাত্র শাসন বিভাগীয় দায়িত্ব পালন করে থাকে। যখন এমনিতে আইনসভা কি করে থাকবে, যে আইন প্রণয়ন করে থাকবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শাসন বিভাগীয় দায়িত্ব পালন করে। অর্থাৎ কীরকম ক্ষেত্রে, যেমন বিভিন্ন দেশের শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ করার ক্ষেত্রে, সন্ধি, চুক্তি, যুদ্ধ ঘোষণাকে অনুমোদন করবার ক্ষেত্রে আইনসভা কিন্তু এই শাসন বিভাগীয় দায়িত্ব পালন করে। আইনসভার বিচার সংক্রান্ত কাজ কি? আইনসভা কর্তৃক নির্বাচিত উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের বিচার করা, নিজ সদস্যদের আচার আচরণের বিচার করা, এগুলো কিন্তু আইনসভা করে থাকে। আইনসভার প্রধান অর্থনৈতিক কাজ কি? অর্থনৈতিক কাজও আইনসভা কিন্তু করে থাকে। সেরকম কীরকম না, সরকারি অর্থের অপচয়কে প্রতিরোধ করবার জন্য আইনসভা বিগত কয়েক বছর ধরে সরকারি আয় ব্যয়ের আলোচনা করা, পরবর্তী বছরের জন্য ব্যয় বরাদ্দ প্রভৃতির মাধ্যমে গণতান্ত্রিক নিয়ন্ত্রণকে কার্যকরী করে তোলে এবং এটাই আইনসভার অর্থনৈতিক ক্ষমতা বলা যেতে পারে। আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে কি বোঝায়? যথোপযুক্ত আইনসভা কর্তৃক বিধিসম্মতভাবে প্রণীত আইনের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিকেই আইন নির্দিষ্ট পদ্ধতি বলা হয়। সংসদ এবং রাজ্য আইনসভা প্রণীত আইনের কথাই এখানে বলা হয়েছে। আইনসভার ক্ষমতা হ্রাসের দুটি কারণ উল্লেখ করো। আইনসভা কর্তৃক বেশ কিছু ক্ষেত্রে শাসন বিভাগকে আইন প্রণয়নের দায়িত্ব অর্পণ করা হয়ে থাকে। আর দ্বিতীয়ত, দেশের জরুরি অবস্থার সময় শাসন বিভাগের জরুরি আইন এবং অর্ডিন্যান্স জারি করবার যে ক্ষমতা রয়েছে সেটা কিন্তু আইনসভার ক্ষমতাকে হ্রাস করছে। বিচার বিভাগের স্বাধীনতার একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্যই বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। বিচার বিভাগীয় স্বাধীনতার দুটি প্রধান শর্ত কি কি? এক, বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব একান্তভাবে প্রয়োজন। আর দ্বিতীয়ত, বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগের থেকে সম্পূর্ণ পৃথক রাখতে হবে বা প্রভাব মুক্ত রাখতে হবে। সরকারের কোন বিভাগকে আইনের রক্ষাকর্তা বা ব্যাখ্যাকর্তা বলা হচ্ছে? সেটা হচ্ছে বিচার বিভাগ। সরকারের তৃতীয় অঙ্গ কাকে বলা হয়? বিচার বিভাগ। বিচারপতি নিয়োগের কটি পদ্ধতি আছে ও কি কি? বিচারপতি নিয়োগের জন্য 3টে পদ্ধতি আছে: জনগণের দ্বারা প্রত্যক্ষ নির্বাচন, আইনসভা কর্তৃক মনোনয়ন এবং শাসন বিভাগ কর্তৃক নিয়োগ। বিচার বিভাগের দুটি গুরুত্বপূর্ণ কাজ: মৌলিক অধিকার রক্ষা করা, সংবিধানের ব্যাখ্যা করা, রক্ষা করা। বিচারক প্রণীত আইন বলতে কি বোঝায়? বিচারকগণ প্রচলিত আইনের ব্যাখ্যা প্রদানের সময়
যে নতুন আইন সৃষ্টি করেন তাকে বিচারক প্রণীত আইন বলা হয়ে থাকে। বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসাবে কাজ করে না শাসনতন্ত্রে লিপিবদ্ধ নাগরিকদের মৌলিক অধিকারে সরকার হস্তক্ষেপ করলে বিচার বিভাগ সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ব্যবস্থা গ্রহণ করে মৌলিক অধিকার রক্ষা করে। একক বিচার ব্যবস্থা কোথায় আছে? ব্রিটেনে। দ্বৈত বিচার ব্যবস্থা কোথায় আছে? মার্কিন যুক্তরাষ্ট্রে। বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য বলতে কি বোঝায়? বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য বলতে বোঝায় বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবেই তার কার্যাবলী সম্পূর্ণ করবে, যেখানে শাসন বিভাগ এবং আইন বিভাগ কোনো রকম হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলছে? আইন বিভাগ প্রণীত কোনো আইন বা শাসন বিভাগ প্রণীত কোনো আদেশ যদি সংবিধান বিরোধী হয় তাহলে সেই আইন এবং আদেশকে অবৈধ বলে ঘোষণা করা এবং তাকে বাতিল করে দেওয়ার ক্ষমতা বিচার বিভাগ ভোগ করে। একেই বিচার বিভাগীয় সমীক্ষা বলে। বিচার বিভাগীয় অতি সক্রিয়তা কাকে বলে? বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে বোঝায় যখন বিচার বিভাগ বিশেষ ধরনের যে কার্যকলাপ করে থাকে সেটাকে, যার দ্বারা বিচারপতিরা প্রশাসনিক কর্তৃপক্ষের ওপরও নির্দেশ জারি করতে পারে। অর্থাৎ বিচারপতিরা কিন্তু প্রশাসনিক কর্তৃপক্ষ যেমন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির ওপরে কোনো নির্দেশ জারি করে থাকেন। কে বলেছেন? আমি এবার কয়েকটি কোটেশনের কথা তোমাদেরকে বলবো। কোটেশনগুলো তোমাদেরকে তুলে ধরবে এবং সেগুলো কে বলেছেন সেগুলো তোমাদেরকে বলছি, কারণ তোমাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু এই কোটেশন ভিত্তিক একটা প্রশ্ন আসবেই। তাহলে আমি প্রথমে এখন সেই কোটেশন ভিত্তিক প্রশ্নগুলোই তোমাদেরকে বলছি। প্রথমটা হচ্ছে কে বলেছেন আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে উভয় কক্ষই একে অপরকে নিয়ন্ত্রণ করে? বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী গেটেল। দ্বিতীয়টা, আইনসভা হলো মতামতের মহাসম্মেলন। কে বলেছেন? জন স্টুয়ার্ট মিল। পরেরটা, আইনসভার উচ্চকক্ষ স্বৈরাচার প্রতিরোধ করে এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে। এটা কার উক্তি? এটি হচ্ছে গেটেলের কথা। আইন বিভাগ ছাড়া সরকারের কল্পনা করা সম্ভব হলেও বিচার বিভাগ ছাড়া সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না। উক্তিটি কার? এটি হচ্ছে গার্নারের। কার মতে বিচার বিভাগ রাজনীতি নিরপেক্ষ হতে পারে না? অ্যালান বল। পরেরটা, সরকারের উৎকর্ষতা বিচার বিভাগের উৎকর্ষের ওপর নির্ভর করে। কে বলেছেন? লর্ড ব্রাইস। প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে? এবার একটি প্রশ্নে চলে যাচ্ছি। প্রজাতান্ত্রিক সরকার বলতে বোঝানো হয় যখন কোনো রাষ্ট্রের প্রধান নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন তখন সেই সরকারকে প্রজাতান্ত্রিক সরকার বলা হয়। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বা এককেন্দ্রিক সরকার বলতে বোঝানো হয়ে থাকে যখন কোনো একজনের হাতে সমস্ত শাসন ক্ষমতা অর্পিত থাকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই হচ্ছে সর্বা হয়ে থাকে যে শাসন ব্যবস্থায়, তাকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলা হয়। এরকম শাসন ব্যবস্থা দেখতে পাওয়া যায় যে রাষ্ট্রগুলোতে, সেগুলোর নাম হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, এগুলোর কথা আমরা বলতে পারি। একইভাবে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমরা কি করছি? এখানে কিন্তু দু ধরনের শাসক প্রধান থাকছেন এবং শাসন ক্ষমতাকে কি হচ্ছে? ভাগ করা হচ্ছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং ক্ষমতা বন্টনের নীতি অনুসরণ করা হচ্ছে। আর যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত প্রভৃতির কথা উল্লেখ করা যায়। এবার হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় আইনসভার দ্বিতীয় কক্ষ গঠনের মূল নীতি কী হওয়া উচিত? প্রত্যেকটি অঙ্গরাজ্য থেকে সমান সংখ্যক প্রতিনিধি নিয়েই দ্বিতীয় কক্ষ গঠনের মূল নীতি হওয়া উচিত। এ গেল আমাদের এসিকিউর কোশ্চেন। এবার এমসিকিউ সম্পর্কে আমি কয়েকটি প্রশ্ন তোমাদেরকে তুলে ধরছি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তা কে? মন্টেস্কু। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটির রচয়িতা কে? মন্টেস্কু। তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অস্তিত্ব রয়েছে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসরণ করা হয়নি কোথায়? ব্রিটেনে। আচ্ছা, তারপরে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ ব্যবস্থা কি সম্ভব? না, সম্ভব নয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ বলে স্বীকার করে নিতে সম্মত হয়েছেন কারা? সাবাইন। আচ্ছা, রাষ্ট্রের বিমূর্ত ধারণাকে বাস্তবায়িত কে করে তোলে? সরকার। সরকারের তিনটি বিভাগ হলো শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। সরকারের কার্যাবলীকে মূলত কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। গেটেল এবং উইলবি প্রমুখ সরকারকে যে কটি বিভাগের কথা বলেছেন তা হচ্ছে 5টি। শাসন বিভাগের
কটি অংশ নিয়ে গঠিত? দুটি অংশ। শাসন বিভাগের অস্থায়ী বা মানে রাজনৈতিক অংশ কাদের বলা হচ্ছে? অস্থায়ী এবং রাজনৈতিক অংশ। তাকেই কিন্তু রাজনৈতিক অংশই হচ্ছে অস্থায়ী, কিন্তু তারা হচ্ছে মন্ত্রিপরিষদ। আচ্ছা, শাসন বিভাগের অরাজনৈতিক অংশের উচ্চপদস্থ কর্মীদেরকে কি বলা হয়? আমলা। অরাজনৈতিক অথবা স্থায়ী প্রশাসক কারা? না একইভাবে বলবো আমলাতন্ত্রের সদস্যরা। একক পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ কি? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ কি? সুইজারল্যান্ড। নাম সর্বস্ব শাসকের উদাহরণ হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান হলেন সংসদীয় ব্যবস্থায় দেখা যায়। নাম সর্বস্ব শাসক হলেন সংবিধানের, মানে নাম সর্বস্ব শাসক হলেন কোন জায়গার, মানে সবথেকে কোন দেশের সংবিধানের কোন অংশের প্রধান? তিনি হচ্ছেন সংবিধানের প্রধান। প্রকৃত শাসকের উদাহরণ কি? ভারতের প্রধানমন্ত্রী। ব্রিটেনের রাজারানী কি? না নাম সর্বস্ব শাসকের উদাহরণ। ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসককে? রাজা বা রানী। সরকারের স্থায়ী কর্মচারীদেরকে কি বলা হয়? আমলা। আমলাতন্ত্রের সদস্যরা রাষ্ট্রের স্থায়ী প্রশাসক। এ কথাটা কি ঠিক না ভুল? সত্য। আমলাতন্ত্রের প্রধান কাজ কি? সরকারের নীতিগুলোকে বাস্তবে রূপদান করা। এর পরের প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয়? কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? জনপ্রতিনিধি সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি? সেনেট। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধিরা নির্বাচিত হন কতজন করে? 2 জন করে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থন করেছিলেন কে? না লাস্কি। পশ্চিমবঙ্গের আইনসভাকে কি এক কক্ষ বিশিষ্ট না দ্বিকক্ষ বিশিষ্ট বলা হবে? এক কক্ষ বিশিষ্ট। এখানে শুধুমাত্র আমাদের বিধানসভা রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম কি? চীন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয় কোথায়? ব্রিটেনে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে আইনসভার সমর্থন করেছিলেন কে? লর্ড ব্রাইস। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সর্বত্র কি দেখা যায়? না, দেখা যায় না। পরের প্রশ্ন, ফ্রান্সের আইনসভার উচ্চকক্ষের নাম কি? সিনেট। চীনের আইনসভাকে বলা হয় কি? জাতীয় গণকংগ্রেস। মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে কোন ব্যবস্থায়? সংসদীয় ব্যবস্থায়। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসাবে আইনসভা কাজ করে থাকে কোথায়? সুইজারল্যান্ডে। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে, জনগণ কর্তৃক বিচারপতিদের নিয়োগকে কে সমর্থন করেননি? লাস্কি। আইনসভা কর্তৃক বিচারপতিদের নির্বাচিত হবেন, এটা কোন দেশে রয়েছে? এটা সুইজারল্যান্ডে রয়েছে। সংবিধানকে ব্যাখ্যা করবার দায়িত্ব সরকারের যে বিভাগ পালন করে তা কে? বিচার বিভাগ। বিচার বিভাগ আইনের ব্যাখ্যা কি করে? হ্যাঁ, করে। আচ্ছা, পরের প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। এটা একটা কোটেশন। এটি কে বলেছেন? এটি বলেছেন লর্ড অ্যাক্টন। আচ্ছা, আইনসভার দ্বিতীয় কক্ষ হলো ব্যক্তি স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা। এটাও একটা কোটেশন। এটি কে বলেছেন? এটি লর্ড অ্যাক্টন। আবার একটি তোমাদের কোটেশন বলছি যে আইনসভার দ্বিতীয় কক্ষ উচ্চকক্ষ নিম্নকক্ষের স্বৈরাচারিতাকে প্রতিরোধ করে এবং ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করে। এটি কে বলেছেন? গেটেল। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী অশ্ব এবং অশ্বযানের সঙ্গে তুলনা করেছেন। এটাও কিন্তু একটা উক্তি, এটা বলেছেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। পরের প্রশ্ন, দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের সঙ্গে একমত না হয় তবে তা অনাবশ্যক, আর যদি ভিন্নমত পোষণ করে তবে তা ক্ষতিকারক। এটা কে বলেছেন? অ্যাবেসিও। এটাও কিন্তু একটা কোটেশনে রয়েছে। পরেরটা, বিচারপতিরা যদি দুর্নীতিপরায়ণ এবং বিকৃত মনোবৃত্তি সম্পন্ন হন তবে ন্যায় বিচার পদদলিত হতে বাধ্য। এই কথা কে বলেছেন? ইনি বলেছেন গোখলে। বিচার বিভাগের অস্তিত্ব ব্যতি রেখে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না, এটাও কিন্তু উক্তি। এটা বলেছেন গার্নার। এবং খুব গুরুত্বপূর্ণ একটা উক্তি বলি, সেটা হচ্ছে ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলেও সে যে কি ভীষণ অন্ধকার,
এই কথা কে বলেছেন? লর্ড ব্রাইস। এছাড়া রয়েছে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালেরা কি প্রকৃত শাসক, স্থায়ী শাসক, অস্থায়ী শাসক কি? তাহলে উত্তর হবে অঙ্গরাজ্যের রাজ্যপালেরা কিন্তু একজন নিয়মতান্ত্রিক শাসক। এককেন্দ্রিক সরকারের অস্তিত্ব আছে কোথায়? ব্রিটেনে। আর কয়েকটি প্রশ্ন বলছি, যেমন ধরো তোমাদের অনেক সময় যে শূন্যস্থান হিসাবে আসতে পারে, সেরকম বলছি একটা দুটো। সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগ কার কাছে দায়িত্বশীল থাকে? আইনসভার কাছে। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী। কঠোর নিয়মানুবর্তিতা কোনখানে দেখতে পাওয়া যায়? আমলাদের মধ্যে দেখতে পাওয়া যায়। কোন ধরনের সরকারের ক্ষেত্রে আইনসভার উচ্চকক্ষটি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ? সংসদীয় সরকারের ক্ষেত্রে। ভারতের মন্ত্রিপরিষদ কার কাছে দায়িত্বশীল থাকে? আইনসভার কাছে। কোন বিভাগকে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয়? বিচার বিভাগকে। তাহলে মোটামুটিভাবে আমি তোমাদের সঙ্গে যে এমসিকিউগুলো আলোচনা করলাম, এই এসএকিউগুলো আলোচনা করলাম, এগুলোকে তোমরা একটু ভালোভাবে খাতায় লিখে নেবে, এগুলোকে ভালো করে মুখস্থ করো। এগুলোই তোমাদের পড়া রইল, এবং এগুলো ভালো করে তৈরি করতে পারলে বা বড় প্রশ্নগুলো ভালো করে এই অধ্যায় থেকে তৈরি করতে পারলে আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগামী শিক্ষাবর্ষে তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো।